টপিকে যাওয়ার আগে জাস্ট তোমাদের কিছু ডিপার্টমেন্টাল কথা, সেটা নির্দেশনা বলা যায়। সেটা হচ্ছে তোমাদের যে ইনফো এক্সট্রিমিটি কার্ডটা চলছে, অলরেডি যারা আইটেম দিয়েছো এবং হচ্ছে, তো এর মধ্যে তোমাদের ব্যাচ ওয়াইজ তোমাদের ব্যাচ টিচাররা যে পরীক্ষা নিবে এটাই তোমার কার্ড ফাইনাল হিসাবে আমরা কনসিডার করব। ঠিক আছে, স্পেসিফিক এই মুহূর্তে যে বলা হয়েছিল যে কার্ড ফাইনাল পরীক্ষা নিব, তো সেটা আমরা নিচ্ছি না সময় স্বল্পতার কারণে, আর অনেক কিছু প্রবলেমের কারণে আমাদের পক্ষে যেভাবে আমরা পরীক্ষা নিচ্ছিলাম সেটা আসলে হবে না। তোমাদের ব্যাচে এই পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছো বা এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে সেভাবেই। হ্যাঁ, চলে আসুন। ও আচ্ছা, একটু আমি ইয়েতে আছি তো, পরে কি ব্যাপারে? স্যার এই যে স্যার এখন স্যার করোনাটা একদম বাড়তেছে স্যার, আমাদের স্যার মোটামুটি সবাই স্যার ইনফেক্টেড একবার করে হয়েছে স্যার। ডিসেম্বর স্যার আমাদের কিছু কম আসার জন্য স্যার সার্টিফিকেট ইউজ করতে যাচ্ছে। আমার ডিপার্টমেন্টও স্যার ফেলিং করে রাখে আছে স্যার সিলেক্টর। এটা স্যারের সাথে কথা বলুন। স্যার আপনারা যদি একটু বলতেন স্যার। সরি স্যার, আমি স্যার দিয়েছিলাম ইনফেকশন হইলে স্যার অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে। না, সেটা তো ঠিকই। আমার মিলে না স্যার, আমাদের স্যার একদম খারাপ অবস্থা হয়ে গেছিল স্যার। আবার হলে স্যার মনে হয় কেমন আর বাঁচতে পারবো না স্যার। এটা আসলে অন্য ডিপার্টমেন্টে কি সবাই আসে? স্যার 2 দিন করে আসে। আপনারা ব্যাপারটা টোটালি মানে ডিপার্টমেন্টের ইয়ার উপরে নির্ভর করতেছে। আমরা বলি যে আপনারা একটু বলেন। না, ঠিক আছে, সুবিধা নেই। না, আমি তো বলবোই। আমরাও তো চাই, আসলে চাই না যে এই মুহূর্তে স্টুডেন্টরাও থাকুক বা না, এখন এই পজিটিভ নেগেটিভ এগুলোর উপর নির্ভর করতেছে। এখন আসলে যে কোনো কেউ যে কোনো দিকে যেতে পারে, সমস্যা কিন্তু আবার শুরু হয়ে গেছে। না, সেটাই। হ্যাঁ, বাচ্চা আছে অনেকের, সেটাই দেখেন। না, সেটা তো বলবো আসলে ইয়ার সাথে তো ডাইরেক্ট কানেক্টেড হচ্ছে প্রিন্সিপালের কাছে। আর এটা নিয়ে আর কি বলবো, তারপরেও যদি ইয়ে করে, যেটা 4 দিন আসলে এই মুহূর্তে আমিও তো মনে করি না যে সেটাই ঠিক আছে। রিকোয়েস্ট সবকিছু মিলে, কারণ এখানে তো অনেকই পজিটিভ আসছে, এটা তো সবার জন্যই মানে আসলে রিস্কি। স্যারই তো মানে না, নো মাস নো সার্ভিস, স্যারই তো মাস করে না। ঠিক আছে, তাহলে ইয়াতে আছি তো। আচ্ছা, যেটা বলছিলাম, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, তো এখানে আসলে যেটা বলছিলাম যে ওই তোমাদের ইনফিনিটি কার্ড ফাইনাল পরীক্ষাটা আসলে ওইভাবেই নিব, আর আমাদের নেক্সট সাবসিকুয়েন্ট যে কার্ডগুলো হবে ওইগুলার পরীক্ষা আমরা আমাদের নিজেদের ক্লাসের মধ্যে তোমরা যে কয়জন থাকো কোশ্চেন করব, এবং ওইটাই তোমাদের আমরা মার্ক করে রাখবো, এবং ওইটাই তোমাদের এই কি বলে পরীক্ষা হিসাবে গণ্য হবে। এতবার পরীক্ষা নেওয়ার আসলে বারবার কার্ড ফাইনাল আইটেম পরীক্ষা একই টপিক এখন আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা একটা শর্ট ফর্মে যাব আর কি এখন। আর তো আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে শেষ করতে হবে, যদিও এটা অসম্ভব, কিন্তু আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করব যে শেষ করে দিতে।
তো এটা একটা প্রসিডিউর। আর আমাকে বলা হলো, অনেকে বললো যে সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ ওইসব জায়গায় অলরেডি প্রিন্সিপাল স্যার ক্লাস বন্ধ করে দিয়েছেন, সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে। কেন হয়েছে আমিও ঠিক জানি না, শুনেছি যে শর্টেজ অফ পার্সেন্টেজ অফ স্টুডেন্টস এর অ্যাটেন্ডেন্স ভেরি মানে লো। সো এই বিভিন্ন কারণে নাকি ডিসিশন এসছে যে এই ক্লাস বন্ধ আছে এখানে। আমিও ঠিক জানি না আসলে, যেহেতু এখন আমাদের অফিসিয়াল ব্যাপারটা আসলে এখন আগের মতো স্মুথ না। তো এই হচ্ছে মেইন কারণ। তো অফিস আমরা যেটা এখন তোমাদের সাথে নিচ্ছি, অ্যাকচুয়ালি এটা অফিসিয়াল ভাবে আমাদের এই অংশটা যাচ্ছে। তো সামনে কি হবে আমরাও ঠিক জানি না। এর মধ্যে মিটিং আছে, মিটিং হয়তো এরকম ডিসিশন আসতেও পারে, কি আসতে পারে ঠিক জানি না। কিন্তু ওই দিন দেখলাম যে তোমাদের আহ, সাথে যখন প্রিন্সিপাল স্যার সরাসরি কথা বললো, এখানেও দেখলাম যে পার্সেন্টেজ একই অবস্থা, যে এখানে 50% স্টুডেন্ট যদি না থাকে, তো না থাকলে আমার মনে হয় কোনো পরীক্ষা বা কোনো কন্টিনিউশন বা সাপোর্ট, হ্যাঁ, যেহেতু অথরিটি আসলে এই দিবি কিনা ঠিক জানি না। এখন তোমরা যেহেতু নতুন, সেজন্য হয়তো বা কার্ডটা আমরা আমাদেরকে বলা হয়েছে জানুয়ারির মধ্যে শেষ করে দিতে। তো এখন যে অবস্থা, আসলে এটা নির্ভর করছে তোমাদের উপরে। আর বুঝতে পারতেছে, এখানে যে কোনো পরীক্ষা আমরা একটা এলিজিবল লিস্ট করি, তারপর সেই হিসাবে পরীক্ষা নিতে দেই। এখানে সেরকম আমরা হচ্ছে না। তো সব মিলে হচ্ছে আসলে বলবো যেটা, যে সুযোগটা এখানে দেয়া হচ্ছে, যতদিনই দেয়া হোক এটা নেওয়া উচিত। আরেকটা কথা, যে এটাই যে ফাইনাল তা কিন্তু না, ঠিক আছে? এটা রেকগনাইজ না, কিন্তু আমরা তো এখন এখন এটার উপরে ডিপেন্ডেন্ট। সেই জন্য আমরা এটাকে অবশ্যই কনসিডার করব। এখন যেহেতু সবকিছুই পার্সেন্টেজের উপর নির্ভর করছে, তো বলা যায় যে এই ক্লাস, এই পরীক্ষা, এগুলাকে আমরা পার্সেন্টেজে কোন রকম কম মূল্যায়ন করব না। আর কবে কখন কি ঠিক হয়, আসলে আদৌ ঠিক হওয়ার অবস্থা তো দেখতে পাচ্ছি না। তো দেখতেই পাচ্ছ যে তোমাদের আমাদের যে যারা আমাদেরকে এখানে আসতে হচ্ছে বিভিন্ন সময়ে, তো অনেকে আসে, আবার অনেকে আসে না। তো এটা নিয়ে আবার দ্বিধাদ্বন্দ্ব আছে যে সবার জন্য আসলে এটা বর্তমানে এত আশাটা আমাদের জন্য সেভ না। সেই জন্য আমরা অনলাইনে তোমাদের সাথে আছি, কানেক্টেড আছি। আমরাও চাই না যে তোমরা এই মুহূর্তে এই পার্সোনালি আসো, কিন্তু তোমাদের আসা আর না যাওয়া কিন্তু ডিপার্টমেন্ট তো ঠিক রাখতে হবে। সেই জন্য আমাদের ডিপার্টমেন্টের কমিউনিকেশন অবশ্যই রাখতে হবে। আর সবকিছু চলে গেলেও ডিপার্টমেন্ট তো ঠিক জানুয়ারিতে থাকতে হবেই। হবে। হ্যাঁ বলো। এখন আসলে স্যার এই ইউনিভার্সিটি বলতেছিলাম বা মানে ওইখান থেকে তো অলরেডি একটা পরীক্ষা শুরু হয়ে গেছে, এবং সেটার প্রেক্ষাপটে যতটুকু জানি যে এই ভিসি মহোদয় হয়তো বা এর মধ্যে কয়েকবারই আসছেন এবং সামনেও আসবেন। তো সেই হিসাবে আসলে তো হওয়ার কথা, মানে একটা আগের মতো যেরকম একটা গ্যাদারিং, যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রফ একসাথে হওয়া, সেটা আর হবে না। এখন হবে হয়তো বা একটা একটা প্রফ হবে। ফার্স্ট প্রফ ধরো টার্গেট নিবে, তারপর সেকেন্ড প্রফ, তারপরে এই ফেজ হবে। এবং একটার সাথে যে ইন্টারাকশন, মানে একটা আগে যে দুইটা দুইটা করে হতো, এরকম হতো না। একটা ফেজের থেকে শুরু হলে একটা ফেজেই শুরু হবে, গ্যাদারিংটা কমানোর জন্য। আবার হোস্টেলের মধ্যে ওরাই আসবে। তো এভাবে হবে আর কি। তো এতটুকুই আমার মনে হয় হবে। এখন কিভাবে হবে আমরাও ঠিক জানি না। যদি হয় তখন ডিসিশন আসবে যে কিভাবে হবে। কিন্তু ওই একটা প্রফ তোমরা জানো যে অলরেডি
চলছে, সেই হিসাবে ওইটাকেই ওইটার আদলেই হয়তো বা তোমাদেরও হবে। ঠিক আছে। আবার তোমাদের যারা পরীক্ষার্থী অলরেডি দেখো ওদের ওদের কাছাকাছি এখন তোমরাও চলে আসছো, আমরাও শেষের দিকে চলে আসছি। তো মাঝখানে একটা আন্দোলন হয়েছিল যে কোনো অটো পাস করে প্রফেশনাল আসলে ব্যাপারগুলোতে অটো এরকম কোনো ব্যাপার হয় না, পাস টাস করে এখানে পরীক্ষার মাধ্যমেই এটা হবে, ডিসিশন হবে, এবং সেটা কোন প্রসেস হবে এটা হচ্ছে আমরাও জানি না। এই ঘটনাটা যেহেতু আকস্মিক এবং এটা আসলে কিভাবে যাবে এটাও বুঝতে পারতেছি না। সবকিছু থেকে আমরাও এখন সব ব্যাপারে হচ্ছে আসলে উপর আল্লাহ ছাড়া কেউই জানেন না যে কিভাবে আমাদেরকে উদ্ধার করবে বা তোমরাও কিভাবে উদ্ধার হবা। জেনারেশন তো আর এভাবে বসে থাকবে না, সারা ওয়ার্ল্ড এখন ফেস করছে এই মহামারী। তো এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য এই ব্যবস্থা আমরাও চেষ্টা করছি, তোমরাও দেখো। তো ঠিক আছে, তোমরা তোমাদের হয়তোবা এভাবে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আহ বলার উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষাটা এই সপ্তাহের মধ্যেই তোমাদের ব্যাচ ওয়াইজ হয়ে যাবে। এটা একটা ওইরকম পরীক্ষা না, তোমাদের ক্লাসও হবে, পরীক্ষাও হবে, এবং তোমাদের হেডনেক কার্ড আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। এবং আমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আইবল শুরু করে দিয়েছি। তো হেডনেক কার্ডও চলবে আর সেন্ট্রাল নার্ভাস দুইটা কার্ডই একসাথে চলবে। এটা চলবে, এটা আমরা লেকচারের মাধ্যমে নিব, আমাদের লেকচার টপিক গুলার সাথে আইটেমের এটা মিল আছে। তো তোমরা একই সাথে করতে থাকবা এবং ইনশাল্লাহ আশা করি এটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আমরা একই সাথে হ্যাঁ দুইটা গাড়ি শেষ করে ফেলতে সক্ষম হব। ঠিক আছে। তো এই হচ্ছে টপিক। তো আমি বলেছিলাম যে আমার এমব্রায়োলজি টপিকটা আজকে নিব। তো মনে হলো যে আমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেহেতু স্পাইনাল কর্ডটা শুরু করে দিয়েছি, তো ওইটা থেকেই যাচ্ছি, ওইটা দিয়ে যাই। তো এই সপ্তাহে এটা যাই, তারপরে আগামী সপ্তাহে দেখা যাক, চিন্তা করা যাক কিভাবে কি করা যায়। তো যেহেতু আমরা পিছিয়ে আছি, যেহেতু কার্ডের উপর গুরুত্ব দিচ্ছে, সেজন্য আমার মনে হয় যে আমি কার্ডে যাচ্ছি। আর লেকচার টপিক যেটা, এটাও আমি ইম্পর্টেন্ট সবগুলো হয়তো বা আমি সম্ভব হবে না শেষ করানো, আমি আর তোমাদের ম্যাডাম মিলে ইম্পর্টেন্ট আসপেক্টটা শেষ করে দিব। ঠিক আছে। আর হিস্টোলজি কার্ড আছে, হিস্টোলজি কার্ডটাও আমরা লেকচারের মাধ্যমেই তোমাদের একটা অবস্থায় নিয়ে যাব। তো অ্যাকচুয়ালি 6টা কার্ড আছে, অলরেডি 2টা কার্ড বাকি আছে, শুরু হবে 5th কার্ড, তারপর 6 আর হিস্টোলজি লাস্ট কার্ড। তো আমরা এইভাবে যাব। তো গতকালকে আমি কয়েকটা ব্যাচের সাথে যখন যোগাযোগ করি, তখন এই টপিক গুলা দেখতে পেলাম যে ওদের ব্যাচেও স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স খুব কম। আর এমনও ব্যাচ আছে দেখলাম ওইখানে 3-4 জনের বেশি আসে না। তো তোমরাই বলো যে এই অবস্থায় কেন কন্টিনিউ করবে? যৌক্তিক কোনো দাবি তো দেখি না নেয়ার। আর তোমাদের সাথে প্রিন্সিপাল স্যার বা কলেজ অথরিটির কমিউনিকেশনটা কেমন এটাও ঠিক জানি না। আদৌ কি কমিউনিকেশন আছে না নাই, নাকি তোমরা যে কয়জন আছো তারাই আছো, বাকি যারা আছে এরা আছে কি নাই, বা এই মুহূর্তে অনেকে কি মেডিকেলের চিন্তায় ছেড়ে দিচ্ছে কিনা, এটাও একটা চিন্তার বিষয় আছে। তো সবকিছু মিলে আসলে একটা দ্বিধাদ্বন্দ্ব অবস্থা। কিন্তু তোমাদের এখানে ইউনিভার্সিটি, বিএমডিসি বা মন্ত্রণালয় এইসব ইন্সপেকশন কিন্তু হচ্ছে। হ্যাঁ, অন্য সময়ের মতো আর হচ্ছে না, যেখানে স্টুডেন্ট সবাই থাকে বা একটা গমগম অবস্থা থাকে।
মোট কথা টোটাল সিচুয়েশনটা ডিফারেন্ট। তো তোমাদের টোটাল সিচুয়েশন চিন্তা করার কিছু নাই। আমার মতে তোমরা এখন যখন যেটা হয় সেটাই, আজকে ধরো আজকে যে টপিকটা হবে সেটা ক্লিয়ার করে ফেলবা, এবং মনে রাখবা যে যেহেতু এগুলা রেকর্ডেড, আমরা এগুলা উপর পার্সেন্টেজের বেসিসেই আমরা আইটেম পরীক্ষা, তারপর হচ্ছে কাট পরীক্ষা, এটা কনসিডার করব। আর এটার ফাইনাল রূপটা হচ্ছে যখন তোমরা আসবে তখন। তাহলে 50-50 চান্স এখানে, যদি ক্লাসেই না থাকো তাহলে আইটেমের তো চিন্তা করা যাচ্ছে না, তাই না? তো ওইটা একটা এলিজিবিলিটির একটা অংশ বিশেষে যাবে। তো আমাদের যে ক্লাসগুলা, তোমাদের যে টিউটর ক্লাস, সবগুলোর প্রেক্ষাপটে আমরা একটা অবস্থা দাঁড়া করাবো এবং সেই বেসিসে আমরা একটা ফাইনাল রেজাল্ট দিয়ে দিব। তো যেহেতু আমাদের বলা হয়েছে যে পরীক্ষা নেওয়ার কথা, তো পরীক্ষা আমরা এখন আর এত ফর্মে নিব না। পরীক্ষা পরীক্ষার মধ্যেই হবে, হয় আইটেম পরীক্ষা হবে, তারপর হয় কাট ফাইনাল হবে, ঠিক আছে? মোট কথা পরীক্ষা একটাই হবে, এবং পরীক্ষাতে ওইরকম কোনো গ্যাপও নাই, সময়ও নাই, কিছু নাই। দেখা যাচ্ছে তোমাদের এই আলাপ আলোচনার মাধ্যমে ফিজিওলজিও হবে, বায়োকেমিস্ট্রি হবে, অ্যানাটমিও হবে। তো এখন আর ওইভাবে আগের মতো পরীক্ষা হবে না, ক্লাসেই প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করা, এটা একটা পরীক্ষার অংশ বিশেষ, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি এটা বলা খুব দরকার ছিল। তোমরাও যারা ব্যাচ ওয়াইজ আছো, তোমাদের স্যাররা ইনফর্ম আশা করি, আর না যদি হয় তোমরা জানাই দিবা যে স্যার এভাবে বলেছেন। এবং অলরেডি তোমাদের যাদের আজকে আছে বা আগামী দিন আছে ক্লাস জেনে যাবা, ঠিক আছে? তাহলে তোমাদের হেডনে কার্ড আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে, আর সাথে সাথে কার্ড ফাইনাল পরীক্ষাও চলবে। আর একই সাথে আমরা দুইটা কার্ড কিন্তু অলরেডি আমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আইবল কার্ডটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর তোমাদের স্যাররা হেডনেক কার্ড শুরু করবে। তো এই হচ্ছে আমাদের এই 2 মাসের প্ল্যান, ডিসেম্বর আর জানুয়ারি। আশা করি জানুয়ারি আমরা শেষ করে ফেলব, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের এই আলোচনার বিষয়। আর এখন যাচ্ছি হচ্ছে ক্লাসে, ঠিক আছে? যে কোনো একজন রিভিউ করো যে গেল ক্লাসে আমি কি বলেছিলাম, গেল ক্লাসটা সম্পর্কে বলো, যে কোনো একজন। কারণ এখন তোমাদের ক্লাসটাই আইটেমের সামিল, এখন যে কোনো কেউ শেয়ার করবা, যা কথাবার্তা বলবা এটাই আমার মনে থাকবে, ঠিক আছে? ভুল বলো আর যাই বলো, মোট কথা কথা বলো। স্যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করছিলেন। এটার দুইটা পার্ট, হ্যাঁ বলো, ব্রেন তোমার আর রোল নাম্বার কত? স্যার হ্যাঁ বলে 68। যাও, রোল নাম্বার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ 68, হ্যাঁ বলো। স্যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। হুম হুম। আচ্ছা, নেক্সট আর আর কেউ কিছু এড করো। নেক্সট যে কোনো একজন, সময় যেহেতু কম নাই, আসলে 40 মিনিটের মধ্যে শুরু করতেই করতে অনেক ঝামেলা হয়ে যায় আবার এর মধ্যে আলোচনা। স্যার, আসলে গ্রস অ্যাপিয়ারেন্স অফ স্পাইনাল কর্ডের মধ্যে আছে স্যার, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইন শেপ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার ইয়াতে যাই, টপিকে যাই। সেটা হচ্ছে আমরা তাহলে গেল ক্লাসে, আর তোমরা আমার ক্লাসটা শেষ কটার দিকে, শেষ টাইম টাইম লাস্ট টাইম কটা তোমাদের, কটা পর্যন্ত 10টা এই 20। ক্লাসটা? 10টা 20। 10টা 20। 10টা 20। আচ্ছা ওকে, আরো 10 মিনিটের মতো আছে।
10 মিনিট আমি বলবো টপিক সম্পর্কে। তো তোমরা আমি যখন যেটা বলি এটা শেষ করে ফেলবো, ঠিক আছে? তো টপিকটা হচ্ছে, আজকের টপিক সেটা হচ্ছে, আমি যদি স্পাইনাল কর্ডটাকে জাস্ট রিভিউ করে যাই তাহলে দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ড সম্পর্কে আমি গ্রস এপিয়ারেন্স সম্পর্কে ছিলাম। এখানে কিছু কি আছে, সালকাস আছে, সামনে ফিশার আছে, তাছাড়া আরো কিছু আছে। তারপরে এখান দিয়ে স্পাইনাল রুটলেট গুলো বের হয়ে আসছে এবং স্পাইনাল নার্ভ ফর্মেশন হচ্ছে। তো স্পাইনাল নার্ভের পজিশন কিভাবে মেনটেন হয়, কোথায় কোথায় সয়েলিং থাকে, কেন থাকে, তারপরে কোন লেভেলে শুরু কোন লেভেলে শেষ, এই কথাগুলো আমি গেল ক্লাসে বলেছিলাম। তারপরে হচ্ছে স্পাইনাল কর্ডের যে ডর্সাল রুট আর ভেন্ট্রাল রুট চিনার উপায়টা বলেছিলাম। আর যেখানে গিয়ে মিলছে সেখানে গিয়ে আবার গ্রেড এমআই কমিউনিক্যান্স আর হোয়াইট এমআই কমিউনিক্যান্স, এটা আবার সিম্পলিসিটি চেনের সাথে এটাকে কানেকশন করেছে। তো এখন আমরা যদি দেখি যে স্পাইনাল কর্ডের ক্রস সেকশন করি, খুবই ইম্পর্টেন্ট এই ছবিটা। এটা হিস্টোলজিক্যাল ছবি এবং স্ট্রাকচারাল ছবি। আমি আজকে এটা সম্পর্কে বলবো, তারপরে সামনের ক্লাসগুলোতে আমি পাথওয়েতে চলে যাব। তো এখানে আমরা যদি স্পাইনাল কর্ডটা দেখি, বাইরে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বাইরে যে লেয়ার গুলা দেখতে পাচ্ছি, এটা বুঝতে পারতেছি স্পাইনাল কর্ডের যে কাভারিং আছে সেই কাভারিং গুলা অংশ বিশেষ। তারপরে এর মধ্যে সবচেয়ে গায়ে গায়ে লেগে আছে যেটা, এটা হচ্ছে পায়ামেটার। তারপরে পায়ামেটারের উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যারাকোনয়েড ম্যাটার। আর এখানে তার মাঝে যে স্পেসটা, সাব অ্যারাকোনয়েড স্পেস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আর সবচেয়ে বাইরে হচ্ছে ডুরা মেনিনজিয়াল ডুরা, স্পাইনাল ডুরা। এই স্পাইনাল ডুরা কিন্তু একটাই লেয়ার থাকে, এটার নাম হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা। আর ক্রস সেকশনে আমরা দেখতে পাচ্ছি স্পাইনাল কর্ডের সবচেয়ে বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটার কেন? কারণ হোয়াইট ম্যাটার হচ্ছে এখানে আহ, সব এক্সন গুলা যাচ্ছে, মানে সব নিউরনের যে এক্সন, সবচেয়ে লম্বা প্রসেস, এটাকে বলা হয় এক্সন। আর ছোট ছোট প্রসেস গুলোকে বলা হয় ডেনড্রাইট। তাহলে একটা নিউরনের আমরা যদি বলি পার্ট কি কি আছে, একটা নিউরনের পার্ট হচ্ছে সেল বডি আছে আর প্রসেস আছে। কি আছে? সেল বডি আর প্রসেস। আর এটা শেপ হচ্ছে, প্রসেস গুলো হচ্ছে লম্বা লম্বা ইলংগেটেড প্রসেস। এর মধ্যে সবচেয়ে লংগেস্ট প্রসেসটাকে বলা হয় এক্সন, আর ছোট ছোট প্রসেস গুলাকে বলা হয় ডেনড্রাইট। তো এখানে এই যে বাইরের দিকে হোয়াইট ম্যাটার, যেটা এই হোয়াইট ম্যাটারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ছোট ছোট টিউবের মতো দেখতে পাচ্ছি। খুব ভালোভাবে যদি লক্ষ্য করি, এদের মধ্যে চারপাশে হচ্ছে মাইলিন শীট, হ্যাঁ, মাইলিন কভার থাকে। আমরা জানি যে কারেন্টের তারগুলো যদি দেখি, ইলেকট্রিক ওয়্যার, তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে, ঠিক একই রূপ এখান দিয়ে আমাদের ইনফরমেশন যাচ্ছে। সো এটাও কারেন্টের তারের সাথে যদি তুলনা করি, প্রত্যেকটা ইলেকট্রিক যে ওয়্যার আছে, তার আছে, এটা চারপাশে কি থাকে, জড়ানো থাকে একটা রাবার দিয়ে, যাতে কারেন্ট গুলা বাইরে ডিসপ্লেস না হয়। ঠিক একইভাবে এখানেও মাইলিন শীট থাকে। মাইলিন শীটের থাকার কারণে এটা হচ্ছে ফাইবার, এবং এখানে এদেরকে সাপোর্টিং দেওয়ার জন্য সাপোর্টিং সেল থাকে, আর এদেরকে নিউট্রিশন দেওয়ার জন্য ব্লাড ভেসেলও থাকে। তাহলে এই হচ্ছে এটা হোয়াইট ম্যাটারের কম্পোজিশন। হোয়াইট ম্যাটারের তাহলে কম্পোজিশন হচ্ছে, তাহলে কি হোয়াইট ম্যাটারের কম্পোজিশন হচ্ছে, তাহলে এখানে কি বললাম, তাহলে এখানে থাকে হচ্ছে নার্ভ এক্সন থাকে, কভার্ড বাই মাইলিন শীথ, নিউরোগ্লিয়া, সাপোর্টিং সেল, আর হচ্ছে ব্লাড ভেসেলস। আর আমরা যদি স্পাইনাল কর্ডের এই যে হোয়াইট ম্যাটার, এই হোয়াইট ম্যাটার গুলা কতগুলা কম্পার্টমেন্ট ওয়াইজ আছে, ঠিক আছে? খুব ভালোভাবে যদি লক্ষ্য করি, ঠিক আছে, এই কম্পার্টমেন্ট গুলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলা ট্র্যাক্ট পাস করে, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট।
এগুলা পাস করে দুই পাশ জুড়ে, ঠিক আছে। এদের মধ্যে ইনফরমেশন বডির পেরিফেরি থেকে সেরিব্রাল কর্টেক্সে যাচ্ছে, আবার সেরিব্রাল কর্টেক্স থেকে আবার নেমে আসছে ইফারেন্ট ফর্মে, তাহলে এগুলা সব হোয়াইট ম্যাটারের মধ্যেই থাকে। আর এখানে আমরা যেটা ভিতরের দিকে দেখতে পাচ্ছি, সবাই তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা যেটা এইচ এর শেপ, এইচ এর মতো দুই পাশে দেখতে পাচ্ছি এইচ শেপ, এর মধ্যে এটা হচ্ছে গ্রে ম্যাটার। সো এই গ্রে ম্যাটারটা যেটা, গ্রে ম্যাটার ইজ সারাউন্ডেড বাই হোয়াইট ম্যাটার। সো ইন কেস অফ স্পাইনাল কর্ড আমরা দেখতে পাচ্ছি এটা। ইন কেস অফ সেরিব্রাম যদি দেখি, তো সেরিব্রামের মধ্যে হচ্ছে এই যে গ্রে ম্যাটারটা, এটা থাকে সেরিব্রাল কর্টেক্সে আউটসাইডে, আর ইনসাইডে থাকে হোয়াইট ম্যাটার। এটা আমি বলেছিলাম আগে। তার এখানে আমি বলছি, এখানে দেখাচ্ছি যেটা স্পাইনাল কর্ডের সেন্ট্রালি থাকে গ্রে ম্যাটার, আর আউটসাইডে থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার। ঠিক আছে, এইভাবে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার থাকে। আর এর মধ্যে যদি আমরা দেখি যে গ্রে ম্যাটারটা খুব ভালোভাবে লক্ষ্য করি, এর মধ্যে এটা হচ্ছে পিছনের হর্ন, পোস্টেরিয়র হর্ন, এটা লম্বা, আর এন্টেরিয়র হর্ন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শর্ট আর হচ্ছে বালবাস থাকে, মানে ঠিক আছে। আর এটা হচ্ছে মিড থোরাসিক লেভেলের যেহেতু সেকশন, সেজন্য এখানে আমরা একটা হর্ন পাই, ল্যাটারাল হর্ন। তাহলে স্পাইনাল কর্ড আমরা জানি, আমরা যদি সার্ভাইকাল রিজন থেকে শুরু করে লাম্বার পর্যন্ত যাই, ঠিক আছে, স্যাক্রাল পর্যন্ত যাই, স্যাক্রাম, ওইখান পর্যন্ত বিভিন্ন সেকশন আমরা স্পাইনাল কর্ডকে চিনতে হবে, দেখতে হবে। তো এটা মিডফাসিক লেভেলে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, এটা ড্র লেভেল আসে, ঠিক আছে, তো এটা জানতে হবে। আর এখানে অ্যান্টেরিয়র হর্নের মধ্যে ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি, অ্যান্টেরিয়র হর্নের মধ্যে কতগুলা আহ, যে সেলের যে এরকম অংশগুলা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, হ্যামাটেক্সিন, ইউসিন, যেহেতু এগুলো প্রজেক্টেড ডিফারেন্ট পজিশন, মাল্টিপোলার নিউরন থাকে এখানে, এরা হচ্ছে মোটর ফাংশন সাথে রিলেটেড। আর পিছনের দিকে এরা রিসিভ করে, ঠিক আছে, রিসিভ করার পরে ইনফরমেশনটা এখান থেকে আলটিমেটলি উপরের দিকে সেরিব্রাল কর্টেক্সে যায়। তো এখানে থাকে হচ্ছে এখানে থাকে পোস্টেরিয়র হর্ন, আর এটা হচ্ছে তার সেন্সরি ইনফরমেশনের সাথে রিলেটেড। আর ল্যাটারাল হর্ন যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেল, এগুলো রিলেটেড থাকে হচ্ছে আহ এগুলো রিলেটেড থাকে অটোনমিক এর সাথে রিলেটেড, মানে সিনথেটিক প্যারাসিনথেটিক নিউরনের সেল বডিগুলা এখানে থাকে। আর এদের প্রসেস গুলা কিন্তু অ্যান্টেরিয়র হর্ন দিয়েই যায়, সেই হিসেবে এটা মোটরের সাথেই কনসিডার করি, ঠিক আছে। তো এইভাবে এই হর্নের সেলগুলা আমরা, এগুলা সম্পর্কে আমরা স্ট্রাকচারটা জানবো। এখানে মিডিয়াল, সেন্ট্রাল, ল্যাটারাল গ্রুপে থাকে, এবং পুরো নিচ থেকে উপরের দিকে যদি যাই, এরা কোথায় কোথায় সাপ্লাই দেয়, তারপরে কিভাবে থাকে, এবং এদের ইন্ডিভিজুয়াল নাম আছে, সেই হিসাবে আমরা এগুলা সম্পর্কে যদি জানি, তাহলে যে কথাটা আমি এখন বলছি, যেটা স্পাইনাল কর্ড ইজ কম্পোজড অফ ইনার কোর অফ গ্রে ম্যাটার which is surrounded by outer covering of white matter. The gray matter of the spinal cord consists of mixture of nerve cells. তাহলে গ্রে ম্যাটারের তাহলে কম্পোজিশন হচ্ছে কি, নার্ভের সেল বডিটা থাকে, আর প্রক্সিমাল পার্ট অফ দি প্রসেস থাকে, আর নিউরোগ্লিয়া এন্ড ব্লাড ভেসেল থাকে। এর মধ্যে নার্ভ সেলস যেগুলো থাকে, এখানে গ্রে ম্যাটার নার্ভ সেলস আর মাল্টিপোলার। মাল্টিপোলার মানে হচ্ছে অনেকগুলা পোল আছে, সেজন্য এটা হচ্ছে মোটর নিউরন, যেটা অ্যান্টেরিয়র হর্ন আমি বলেছি। নিউরোগ্লিয়া ফর্ম অ্যান ইন্ট্রিকেট নেটওয়ার্ক অ্যারাউন্ড দ্য নার্ভ সেলস বডিজ এন্ড দেয়ার নিউরাইটস। আর এদেরকে সাপোর্ট দিচ্ছে নিউরোগ্লিয়া, আর নিউট্রিশন দেওয়ার জন্য থাকে ব্লাড ভেসেল। তো এভাবে প্রত্যেকটা অংশে এগুলা থাকে। আর যেটা বললাম যে অ্যান্টেরিয়র হর্ন গুলা মিলে উপর থেকে নিচ পর্যন্ত এটা অ্যান্টেরিয়র গ্রে কলাম ফর্ম করে, ঠিক আছে। অ্যান্টেরিয়র গ্রে কলাম যেটা, এই যে অ্যান্টেরিয়র গ্রে কলাম যেটা বলছিলাম, অ্যান্টেরিয়র গ্রে কলামের মধ্যে most nerve cells are large and multipolar, and their axon pass outside the anterior root of the spinal nerve as alpha efferent. ঠিক আছে, বড় বড় সেলগুলো যেটা, এদেরকে বলা হয় আলফা সেল বডি, যাদের এদেরকে আলফা সেল বলা হয়, যেহেতু এরা মোটর সেই জন্য আলফা ইফারেন্ট, which innervate the skeletal muscle.
আমাদের যে বডির যে সারফেসে যে মাসেল গুলো আছে এদেরকে এরা সাপ্লাই দেয়। আর এই মাসেল ফাইবারের মধ্যেও এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে একটা ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার, যেটাকে নিউরোমাসকুলার স্পাইনাল বলা হয়। সেগুলো আবার সাপ্লাই পাওয়া হচ্ছে গামা দিয়ে, গামা ইফারেন্ট। এরাও মাল্টিপোলার নিউরন, কিন্তু কনসিডারেবলি হচ্ছে স্মলার নার্ভ সেলস, and the axons of many of these pass out the anterior root of the spinal nerve as gamma efferent, which innervate the intrafusal muscle fiber of the neuromuscular spindle. তাহলে এই যে নিউরোমাসকুলার স্পাইনাল স্কেলেটাল মাসেলার ফাইবার এদেরকে ইনারভেট দেয়। তো বেসিক যে ইনফরমেশনটা এটা সম্পর্কে আমি এখানে কিছুটা বললাম, যারা অ্যাকচুয়ালি এভাবে এরা কাজ করে এবং এরা কিভাবে কাজ করে, হ্যাঁ, এটা সম্পর্কে আমি পরে অন্য ক্লাসে বলবো। তো গ্রস এই অংশটা তোমরা জেনে রাখো। আর ফর দ্য প্র্যাকটিক্যাল পারপাস দি নার্ভ সেলস অফ দি anterior gray column may be divided into three basic groups of column, যেটা আমি বললাম: medial group, central group, lateral group. Medial group is present in most of the segment of the spinal cord, is responsible for innervating the skeletal muscles of the neck and trunk muscle, including the intercostal and abdominal muscles. তাহলে মিডিয়াল গ্রুপের যে মাসেলগুলো, এগুলো আমাদের ম্যাক্সিমাম আমাদের বডি যত মাসেল আছে সব মাসেলকে সাপ্লাই দিচ্ছে। মূলত এরা নেকে দিচ্ছে আর ট্রাঙ্কে দিচ্ছে। ট্রাঙ্কে কোন মাসেলগুলা, যেমন আমাদের ট্রাঙ্কে হচ্ছে থাসিক ক্যাভিটির যে মাসেলগুলা, ইন্টারকোস্টাল মাসেল আর অ্যাবডোমিনাল যে মাসেলগুলো আছে এদেরকে সাপ্লাই দিচ্ছে মিডিয়াল গ্রুপ। আর সেন্ট্রাল গ্রুপ ইজ স্মলেস্ট, ইজ প্রেজেন্স ইন সাম সার্ভাইকাল এন্ড লাম্বোস্যাক্রাল সেগমেন্ট। তাহলে সার্ভাইকাল আর লাম্বোস্যাক্রাল সেগমেন্টে দিচ্ছে এরা। আর সার্ভাইকাল সেগমেন্টে যেটা দিচ্ছে এদেরকে এই সেগমেন্টে 3 to 5 স্পেসিফিক্যালি segment 3 to cervical 3 to cervical 5 segments innervate the diaphragm and are collectively referred to phrenic nucleus. যেহেতু ডায়াফ্রামের নামের সাথে আমরা জানি যে এটা সাপ্লাই বাই ফ্রেনিক নার্ভ, আর এখানে ফ্রেনিক নার্ভটার রুট ভ্যালুটা যেটা, এটা হচ্ছে সার্ভিক্যাল 3 টু সার্ভিক্যাল 3 4 5, তাহলে মেইনলি 4। তাহলে সেই হিসাবে এই নার্ভগুলো যে সেলগুলো যে এখানে গ্রুপ ফর্মে থাকে সেই জন্য এটাকে ফ্রেনিক নিউক্লিয়াস বলা হয়। আর in upper 5 or 6 cervical segments, some of these nerve cells innervate the skeletal muscle, sternocleidomastoid and trapezius, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেকের মাসেল, হ্যাঁ, and referred to as accessory nucleus. তাহলে 5 to 6 সেগমেন্ট সার্ভিক্যাল সেগমেন্টের যে নার্ভ সেলগুলো এই মাসেলগুলোকে সাপ্লাই দেওয়া থাকে হচ্ছে একটা গ্রুপ ফর্মে, এরা হচ্ছে অ্যাক্সেসরি নিউক্লিয়াস, যেটা অ্যাক্সেসরি 11 ক্রেনিয়াল নার্ভের সাথে আমরা জানি রিলেটেড একটা কম্পোনেন্ট নেয়। 11 ক্রেনিয়াল নার্ভ নিচ থেকে উপরে স্পেনিয়াল ক্যাভিটিতে যায়। যেহেতু এটা এক্সট্রা সেজন্য এটাকে অ্যাক্সেসরি নিউক্লিয়াস বলা হয়, অ্যাক্সেসরি নার্ভও বলা হয়। আর এটার ফাইবারটা নেওয়া হচ্ছে অ্যাক্সেসরি নিউক্লিয়াস থেকে। দি axon of this cell from the spinal part accessory nerve, ঠিক আছে, যেটা বললাম। তো অ্যাক্সেসরি নার্ভ যখন আমরা পড়বো সেটা সম্পর্কে সেখানে আমরা জানতে পারবো। A lumbosacral nucleus present in second lumbar down to the first sacral segment of the cord, made up of nerve cells whose axon have an unknown distributions. তো লাম্বোস্যাক্রাল সেগমেন্টের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে আছে, কিন্তু এটা হচ্ছে বুঝতে পারছো যা বললাম। আর সাবসিকুয়েন্টলি আমি ল্যাটারাল আর হচ্ছে পোস্টেরিয়র গ্রুপে কিভাবে থাকে এটা সম্পর্কে জানবো। আজকে হচ্ছে তাহলে এতটুকু। তাহলে আজকের ক্লাসের মেইন হচ্ছে ক্রস সেকশন অফ দি স্পাইনাল কর্ড এট মিড থোরাসিক লেভেল। আমরা আউটার হোয়াইট ম্যাটার পারলাম, ইনার গ্রে ম্যাটার পেলাম, আর এন্টেরিয়র হর্ন অফ দি এখানে সেলগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকে এটা সম্পর্কে বললাম। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এতটুকু। ঠিক আছে, তোমরা নেক্সট ক্লাসে এগুলা করে নিও। আমি নেক্সট প্রত্যেকটা ক্লাসে এই সবাইকে তো জিজ্ঞেস করা সম্ভব হবে না, যে কোনো একজন দুজনকে জিজ্ঞেস করবো এবং এভাবেই তোমাদের আসলে হবে এবং ওইটাই আমি কনসিডার করব। তো পার্সেন্টেজটা হচ্ছে তোমাদের মেইন ফ্যাক্টর। ওকে, তো আজকে এতটুকু। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এতটুকুই। ওকে।